হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট 1-এ এমসিকিউ এবং এক কথায় যে উত্তর সেগুলো হয়েছিল। আজকের এই পার্ট 2-তে 2 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের যে কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং আমি যে কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দেব সেগুলো তোমরা নিজেদের খাতায় লিখে নেবে। এবং যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, মডেল কোশ্চেন পেপার 1-এর গ্রুপ বিতে যে কোশ্চেন আছে 2 নম্বর, টোটালে 5টা কোশ্চেন থাকবে 10 নম্বর। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলেছে, একটি 1 মিটার লম্বা পোটেনশিওমিটারে তারের রোধ 15 ওহম, এটির সঙ্গে শ্রেণীতে 5 ভোল্টের ব্যাটারি ও 5 ওহম রোধ সংযোগ করা হলো। যদি নিস্পন্দবিন্দু দূরত্ব 0.6 মিটার এ পাওয়া যায় তাহলে প্রাথমিক কোষের তড়িৎচালক বল নির্ণয় করো। দেখো, আমরা জানি পোটেনশিওমিটার যে যন্ত্র সেটা কি কাজে লাগে, তড়িৎচালক বল পরিমাপ করতে কাজে লাগে। কারণ ভোল্টমিটারের সাহায্যে কোষের তড়িৎচালক বল 100% সঠিকভাবে পরিমাপ করা যায় না, কিছুটা কি ত্রুটি থাকে। আচ্ছা, তাহলে এইবার এখানে এই কোষের যে তড়িৎচালক বলটা মেজার করতে বলেছে সেটার মান আমরা নির্ণয় করব। দেখো, পোটেনশিওমিটার আমরা জানি একটা হচ্ছে তার। এখানে দেখো পোটেনশিওমিটারের যে তার, সেই তারটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 1 মিটার। তাহলে এটা 1 মিটার লম্বা একটা তার। এই তারের সঙ্গে কি করা হয়েছে, এটির সঙ্গে 5 ভোল্টের ব্যাটারি ও 5 ওহম রোধ সংযোগ করা হলো শ্রেণীতে। তাহলে তুমি ধরে নাও এখানে একটা রোধ আছে আর এখানে একটা ব্যাটারি আছে। এখানে এই যে ব্যাটারি, সেই ব্যাটারিটা দেখো তড়িৎচালক বল বলে দিয়েছে কত, 5 ভোল্ট। আর এখানে যে রোধটা শ্রেণীতে লাগানো হয়েছে সেটা রেজিস্ট্যান্স হচ্ছে কত, 5 ওহম। আর টোটাল পোটেনশিওমিটারের তারের যে রোধ সেটা কত বলে দিয়েছে, 15 ওহম। আচ্ছা, তারপরে কি করা হয়েছে, যে প্রাথমিক একটা কোষ লাগানো থাকে, আমরা জানি প্রাথমিক কোষ যেটা সেটা এরকম পজিশনে থাকে। তাহলে এটা হলো প্রাথমিক কোষ। এর তড়িৎচালক বল যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, ই। এবার দেখো, কোষের তড়িৎচালক বল মেজার করতে গেলে এখানে একটা গ্যালভানোমিটার লাগাতে হয়, যে নিস্পন্দ বিন্দুতে একটা জায়গায় পাওয়া যায়। এবার এখানে সেটা বলেও দিয়েছে, দেখো নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.6 মিটারে পাওয়া গেল। তাহলে এখানে টোটাল তারটা 1 মিটার, তুমি ধরে নাও এটা হচ্ছে কত, 0.6 মিটার। এটা কত, 0.6 মিটার। দেখো, কোশ্চেনে বলেছে 1 মিটার যে লম্বা সেই তারটার রোধ কত, 15 ওহম। তাহলে 0.6 মিটার যে তারটা আছে তার রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো, এখানে লিখছি না, এখানে পাশেই লিখে দিই। দেখো, 1 মিটার যে তারটা আছে তার যে রোধ, সেই রোধটা হচ্ছে কত, 15 ওহম। ঠিক আছে, তাহলে 0.6 মিটার যে তারটা আছে তার রোধ কত হবে, তাহলে 0.6 মিটার তারের যে রোধ সেটা হবে 0.6 ইন্টু কত, 15। আচ্ছা, এটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে এখানে একটা দেখো 10 হলো। এটাকে যদি 5 দিয়ে কাটি 2, এটাকে 5 দিয়ে কাটলে 3, আর এটাকে 2 দিয়ে কাটলে 3, তার মানে দেখো এটা সমান কত আসছে, 9 ওহম। তাহলে এই 0.6 মিটার যে তারটা আমরা পাচ্ছি দৈর্ঘ্যের, সেই তারটা রোধ কত, 9 ওহম। এবার দেখো, আমরা জানি নিস্পন্দ বিন্দু তখনই পাওয়া যায় যদি গ্যালভানোমিটারের যে কারেন্ট আইজি, সেই আইজির ভ্যালু কত হয়, 0 হয়। এবার দেখো, নিস্পন্দ বিন্দু কেন পাওয়া যায়, কারণ এই যে ব্যাটারিটা আছে সে কী করবে, এইদিকে একটা কারেন্ট পাঠাবে, সেই কারেন্টটাকে আমরা ধরে নিচ্ছি I1, আর এইদিকে একটা কারেন্ট পাঠাবে, সেই কারেন্টটা হচ্ছে কত, I2। যদি দুটো কারেন্ট পরস্পর সমান হয় তখন গ্যালভানোমিটারের যে প্রবাহ সেটা কি শূন্য হবে, কারণ দেখো একটার একটার বিপরীতমুখী। এবার যে কারেন্টটা পাঠাচ্ছে সেই কারেন্টটা কত হবে, দেখো এই দিকের মোট রোধ কত, এটার 15 আর এটার 10। তাহলে এই দিকের মোট রোধ হচ্ছে 20 আর তড়িৎচালক বল কত, 5। তাহলে এখানে I1 এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে I1 সমান দেখো
কত আসবে 5/20। 5টা হচ্ছে তড়িৎচালক বল আর টোটাল রেজিস্ট্যান্স কত 20 ওহম, কারণ এইটার এটা শ্রেণী সমবায় আছে। আর এই কোষটায় যে কারেন্টটা পাঠাবে সেই কারেন্টটা I2। এখানে দেখো I2 যে ভ্যালু, সেই I2 ভ্যালু কত, এর তড়িৎচালক বল কত E, আর ওর রেজিস্ট্যান্স কত 9। তাহলে দেখো এটা আসবে E/কত 9। এবার যেহেতু নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছে, তার মানে নিশ্চয়ই এই দুটো পরস্পর কী হবে, সমান হবে। আমরা সমান করে দেব। তাহলে দেখো শর্তানুসারে E/9 এটা সমান কত আসছে 5/20। তাহলে এখানে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, E সমান এটা এইদিকে যাচ্ছে 5 9 কত 45 বাই নিচে কত 20। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 45কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে 22.5, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে আলটিমেট দেখো এটার অ্যান্সার আসবে 2.25 ভোল্ট। তাহলে এখানে যে প্রাথমিক কোষটা বলেছে, সেই প্রাথমিক কোষের যে তড়িৎচালক বল সেটার মান কত আসছে 2.25 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, প্রতিটি R ওহম রোধের n সংখ্যক রোধক শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হয় x ওহম, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হয় y ওহম। x, y ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো কত সংখ্যক রোধ আছে, n সংখ্যক। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে যে কন্ডিশনটা আছে সেটা আমরা দেখব। দেখো প্রতিটা রোধের মান কত, আর কত সংখ্যক যুক্ত করা হয়েছে, n সংখ্যক। আর শ্রেণী সমবায়ের তুল্য রোধ x, আমরা জানি শ্রেণী সমবায়ের তুল্য রোধ কী হয়, প্রতিটা রোধের যোগফলের সঙ্গে কি সমান। তাহলে আমরা সেই যে ফর্মুলা, সেই ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে x = কী হবে, r প্লাস r প্লাস r প্লাস r, এরকম কত দূর পর্যন্ত হবে, n পর্যন্ত। এটাকে যদি আমরা যোগ করি তাহলে x এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে, nr। ঠিক একই রকমভাবে সমান্তরাল সমবায়, দেখো এটা কোন সমবায়ে বলেছে, এটা শ্রেণীতে। শ্রেণীতে তুল্যরোধ x সমান এইটা। তারপরে যেটা বলেছে দেখো সমান্তরালে, সমান্তরালে আমরা জানি তুল্যরোধ যদি y হয় তাহলে তখন এটাকে লেখা যায় 1/y, এটা সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r, কত দূর পর্যন্ত, n পর্যন্ত, মানে 1/n পর্যন্ত হবে এটা। ঠিক আছে, লাস্টে কী হবে, n পর্যন্ত ধরো চলতেই থাকবে। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে 1/y এটা সমান দেখো কত আসবে, n/r। তাহলে এখান থেকে দেখো y সমান কি আসবে, y সমান আসবে r/n। হলো? তাহলে আমরা x পেলাম আর y পেলাম। এবার যদি আমরা একটা কাজ করে দিই, কী কাজ, x/y যদি করে দিই তাহলে কি আসবে, বা x × y যদি করি তাও হবে। দেখো x × y যদি করা হয় তাহলে x এর ভ্যালু দেখো আছে n × r, আর y এর ভ্যালু হচ্ছে r/n। তাহলে n কেটে যাচ্ছে, তার মানে xy যেটা, xy সমান কত আসছে, r²। তাহলে xy সমান r²। তাহলে এটাই হচ্ছে xy ও r এর মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি তামার তারের দৈর্ঘ্য হচ্ছে l। তারপরে কি বলেছে, তারটিকে বৃত্তাকার আকারে কি করা হলো, বাঁকানো হলো। ঠিক আছে, বৃত্তাকারের যে কুণ্ডলী, সেই কুণ্ডলী আকারে বাঁকিয়ে আয় তড়িৎ প্রবাহ চালনা করা হলো। কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে। তাহলে দেখো প্রথমে একটা তার ছিল, সেই তারের যে দৈর্ঘ্য, প্রথমে তারের দৈর্ঘ্য হচ্ছে কত, l।
তাহলে এই যে এল দৈর্ঘ্য, পরে কি করা হয়েছে, ওই তারটাকে বাঁকিয়ে বৃত্তের আকারে করা হয়েছে, বাঁকানো হয়েছে, দিয়ে তার মধ্যে আই পরিমাণে কারেন্ট পাঠানো হয়েছে। তাহলে প্রথমে এটা ছিল, পরে কি হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। আচ্ছা, এইবার এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠানো হলো, সেই কারেন্টটা হচ্ছে কত, আই। তাহলে চৌম্বক ভ্রামক কত হবে? দেখো আমরা জানি চৌম্বক ভ্রামক পিএম এটা সমান হয় কারেন্ট ইনটু হচ্ছে এরিয়া, যদি বৃত্তাকার কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যায়। কারেন্টের ভ্যালু বলে দিয়েছে, এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই বৃত্তাকার যে পরিধি, বৃত্তাকার যে পরিবাহী, তার ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি কত, আর। তাহলে এখান থেকে দেখো পিএম এটা সমান আই ইন্টু এ মানে ক্ষেত্রফল, যেহেতু বৃত্ত তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, পাই আর স্কোয়ার। এবার দেখো কোশ্চেনে কিন্তু কোথাও আর দেওয়া নেই, এল দেওয়া আছে। এবার দেখো এল দৈর্ঘ্যটাকে বাঁকানো হয়েছে, তার মানে নিশ্চয় এই বৃত্তাকার পথের যে পরিধি বা বৃত্তাকার পরিবাহীর পরিধি 2 আর, এটা কার সঙ্গে সমান হবে, এল এর সঙ্গে সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু হচ্ছে কত, এল স্কোয়ার বাই নিচে কত, 2 দেখো অবশ্যই হবে 2 আর সমান কি এল, কারণ এই এল দৈর্ঘ্যের তারটাকে বাঁকিয়েই বৃত্তটাকে করা হয়েছে। তাহলে টোটাল তারের দৈর্ঘ্যটা বৃত্তের পরিধির সঙ্গে কি সমান। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা আমরা কি বসিয়ে দেবো। আচ্ছা, আর এর ভ্যালু এখানে এল স্কোয়ার হবে না, এটা হবে এল বাই কত, 2 এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো পিএম উপরে দেখো আই ইন্টু পাই এটা থাকলো, আর আর এর জায়গায় এটা, তাহলে দেখো এল স্কোয়ার বাই নিচে কত হয়ে গেল, 4 তাহলে এইটাই হয়ে গেল ওই কুণ্ডলিটার কি চৌম্বক ভ্রামকের মান। তাহলে এটা হলো ওই কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, ঠিক আছে। তারপরে 2 অথবার যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোনো স্থানের বিনতি কোণ বলতে কি বোঝায়। দেখো বিনতি কোণ হচ্ছে কোনো একটা দণ্ডচুম্বককে যদি কোনো স্থানে ঝুলিয়ে দেওয়া হয়, আমরা জানি সেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে অনুভূমিকের সঙ্গে কি একটা কোণ করে থাকে। তাহলে যদি কোনো একটা দণ্ডচুম্বককে কোনো জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে থাকে সে কোণটাকে বলা হচ্ছে কি বিনতি কোণ। ভালো করে শুনে নাও, এটাকে তুমি ধরে নাও একটা অনুভূমিক রেখা কোনো একটা জায়গায় আমরা ঝুলিয়ে দিলাম, তাহলে অনুভূমিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাই হচ্ছে কি কোণ, বিনতি কোণ। তুমি ধরে নাও একটা দণ্ডচুম্বকের এটা নর্থ আর এটা কি সাউথ, তাহলে উত্তর দক্ষিণ মুখ করে তো থাকছে, সেই সঙ্গে সঙ্গে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে থাকছে, সেই কোণটাকে বলা হচ্ছে কি কোণ, বিনতি কোণ। তাহলে এটা হচ্ছে বিনতি কোণের সংজ্ঞা। কি কোনো স্থানের বিনতি কোণ বলতে বোঝায় কোনো একটা দণ্ডচুম্বক তাকে ঝুলিয়ে দিলে সেটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে সেই কোণটাই হচ্ছে বিনতি কোণ। তারপরে কি বলেছে, ভূপৃষ্ঠে কোন স্থানে ভূচুম্বকের অনুভূমিক এবং উলম্ব উপাংশ সমান হবে। আমরা জানি এরকম এই দণ্ডচুম্বকের একটা যদি আমরা চুম্বক ক্ষেত্র প্রাবল্য ধরে নিই আই, সেই আই হচ্ছে কী রাশি, ভেক্টর রাশি। তার দেখো উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে আর একটা অনুভূমিক বরাবর উপাংশ থাকবে। তাহলে এখানে অনুভূমিক বরাবর যে উপাংশ সেটা হয় আই কস থিটা, আর উলম্ব বরাবর যে উপাংশ সেটা হয় কত, আই সাইন থিটা। এবার কোশ্চেনে বলেছে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানে ভূচুম্বকের অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান সমান হবে। অর্থাৎ দেখো আই সাইন থিটা এটা সমান কত, আই কস থিটা। তাহলে আই আই যদি কেটে দাও, ট্যান থিটার নিচে কস থিটা নামাও, তাহলে 1, তাহলে থিটার ভ্যালু কত, 45। তাহলে যে স্থানে বিনতি কোণের মান 45 ডিগ্রি সেই স্থানে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ কী হবে, পরস্পর সমান হবে। ভালো করে মনে রাখবে, যে স্থানের বিনতি কোণের মান 45 ডিগ্রি সেই স্থানের উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ পরস্পর সমান হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 2 নম্বরে হলো, এবার 3 নম্বর হচ্ছে এক্স অক্ষ বরাবর অগ্রগামী
একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। এই চিত্রে কম্পনরত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দিক স্পষ্টভাবে চিহ্নিত করো। দেখো তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর গেলে আমাদেরকে ভালো করে জানতে হবে তড়িৎ ক্ষেত্র কোন দিকে থাকবে এবং চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকবে। দেখো এটার যে অ্যান্সার বা ছবি, সেই ছবিটা কীরকম হবে? এরকম। দেখো এখানে তিনটে অক্ষ, এই যে অক্ষ এই বরাবর যেটা গিয়েছে এদিকেও ধরো থাকবে, এই যে অক্ষ সেটা হচ্ছে এক্স অক্ষ। দেখো তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, সেই তরঙ্গটা এক্স অক্ষ বরাবর গতিশীল, আর এই দিকের যে অক্ষ সেই অক্ষটাকে আমরা নিয়েছি ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গ মানে সেখানে তড়িৎ ক্ষেত্রও থাকবে, চৌম্বক ক্ষেত্রও থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর উপর নিচে ওঠানামা করছে, আর চৌম্বক ক্ষেত্র যেটা জেড অক্ষ বরাবর পাশাপাশি যাচ্ছে। অর্থাৎ দেখো একটা যদি এরকমভাবে যায় আর একটা কী হবে? এরকম পাশাপাশি তোমার কম্পিত হতে হতে যাবে। একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। দেখো এটাতে ছবি আঁকার পরে যদি কেউ এই দিকে ই লিখে দেয়, এই দিকে বি লিখে দেয়, তাহলে কিন্তু হবে না। ভালো করে মনে রাখবে, যে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার গতির যে অভিমুখ, সে অভিমুখটা হবে ই ক্রস বি এর অভিমুখ যেদিকে সেই দিকে। ভালো করে দেখো এখানে ইটা কোন দিকে আছে? তলের রেসপেক্টে উপরে, আর বিটা এই দিকে, বা হ্যাঁ এখানে দেখো ই যেটা সেটা জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপর নিচে ওঠানামা করছে, আর বিটা জেড অক্ষ বরাবর। এবার এখানে তুমি যদি ই ক্রস বি নাও, অর্থাৎ ই এর দিক থেকে বি এর দিকে 4টে আঙুলকে ঘোরাও, তাহলে ইটা উপরে আছে, তাহলে তুমি ই এর দিক থেকে বি এর দিকে নিয়ে আসো। দেখো বুড়ো আঙুল কিন্তু এক্স অক্ষ বরাবর আসছে, তাই না? এরকম। তাহলে ই ক্রস বি সেই অভিমুখটা যেন তোমার অবভিয়াসলি এক্স অক্ষ, মানে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা তার গতির অভিমুখে হয়, তবেই কিন্তু সেটা সঠিক হবে। এবার তুমি যদি এই দিকে ই নাও, ওই দিকে বি নাও, তাহলে ই ক্রস বি যদি করো, দেখো বুড়ো আঙুল কিন্তু নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাবে। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? পজিটিভ এক্স অক্ষ বরাবর। ওই জন্যে ওয়াই অক্ষ বরাবর তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কম্পিত হবে, এবং জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিটা কম্পিত হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে? 5.5 মেগা ইলেকট্রন ভোল্টের গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলো। সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব কত হবে গণনা করো। আচ্ছা দেখো, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা কাকে বলে আগে ভালো করে জানতে হবে। দেখো আমরা জানি রাদারফোর্ড পরমাণুর যে গঠন, সে গঠনের ব্যাখ্যা দেওয়ার জন্যে তোমার সোনার যে পাত, সে পাত নিয়ে একটা পরীক্ষা করেছিল, রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। দেখো ভালো করে, এবার সোনার পাত, সেখানে একটা ধরো নিউক্লিয়াস আছে, আর আমরা জানি তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কী করে? আবর্তন করে। এবার যখনই আমরা আলফা কণাকে পাঠাচ্ছি, কী কণা? আলফা কণা। দেখো আলফা কণা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর এই দিকে যেটা নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটাও কি ধনাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে যখনই আলফা কণা এই নিউক্লিয়াসের দিকে যাবে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পরে সে কিন্তু দেখো আর যেতেই পারবে না। কেন? কারণ আলফা কণা যখন এই দিকে যাবে, নিউক্লিয়াসটা তাকে কি করবে? বিকর্ষণ করবে, যেহেতু দুটোই পজিটিভ চার্জ। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, দিয়ে তারপরে ঘুরে আসবে। তাহলে এই যে যত দূর গেল নিউক্লিয়াস থেকে ওই আলফা কণার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি r0। সেই r0টাকেই তোমার বলা হচ্ছে সান্নিধ্যের নিকটতম দূরত্ব। বোঝা গেল? এবার আমরা এই সান্নিধ্যের নিকটবর্তী যে দূরত্ব, তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। দেখো এই যে আলফা পার্টিকেলটা যাচ্ছে, সেই আলফা পার্টিকেলটা একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে যাচ্ছে। সেই গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি কত? 12 mv²। তাহলে এখানে দেখো এটার ভ্যালু কত? 12 mv²।
এবার যখনই ইলেকট্রনটা ওই যে আলফা পার্টিকেলটা যাবে, এদের এখানে দেখো এই যে গতিশক্তি, সেই গতিশক্তিটা হচ্ছে ওই দুটো আধানের মধ্যে মানে আলফা আর নিউক্লিয়াসের মধ্যে একটা স্থিতিশক্তি থাকবে, সেই স্থিতিশক্তির হ্রাসের সঙ্গে কি সমান হবে। তাহলে এখানে এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটা হবে 1/2 mv স্কোয়ার, যেটা আলফা কণাটার কি গতিশক্তি, এটা সমান হবে ওদের দুটোর যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি তার সঙ্গে সমান 1/4πε0 ইন্টু, দেখো পোটেনশিয়াল এনার্জি দুটোর আধানের গুণফল, এই নিউক্লিয়াস যেটা তার পারমাণবিক সংখ্যা যদি জেড হয় তার আধান কত জেডই, আর আলফা কণার যে আধান সেই আধান 2e হয়, বাই নিচে কি তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা কত r0। তাহলে এখান থেকে আমরা r0-র ভ্যালুটা কি ক্যালকুলেশন করব। এবার কোশ্চেনে দেখো যেগুলো বলে দিয়েছে, ইলেকট্রনের গতিশক্তি বলে দিয়েছে, তার মানে 1/2 mv স্কোয়ার যেটা তার ভ্যালুটাই বলে দিয়েছে কত এইটা। তাহলে দেখো 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে মেগা ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে 10⁶ দিয়ে গুণ, আর ইলেকট্রন ভোল্টকে জুলে যদি আমরা কনভার্ট করি তাহলে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এইটা ইলেকট্রনের আধান, এটা এত কি হলো জুল, আর ডান দিকে যে ভ্যালু আছে সেগুলোকে আমরা বসিয়ে দেবো। 1/4πε0 তার ভ্যালু হয় 9 × 10⁹, আর জেডের যে ভ্যালু সেটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে 79, আর এখানে দেখো দুটো ইলেকট্রনের আধান মানে 1.6 × 10⁻⁻19 তার কি স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা দেখো r0। তাহলে এখান থেকে আমরা r0-র যে ভ্যালু সেটা পেয়ে যাব। তাহলে দেখো r0 সমান কত আসছে 9 × 10⁹ × 79। এখানে দেখো ইলেকট্রনের আধানে একটা আছে, ওইদিকে দুটো আছে, একটা কেটে দিচ্ছি, তাহলে 1.6 × 10⁻⁻19 বাই নিচে দেখো কত আসবে 5.5 × 10⁶, এটা। এবার এইটা কি করতে হবে, ক্যালকুলেটরে বসাতে হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব, এবং এই যে দূরত্ব সেই দূরত্বটা কোন এককে আসবে, মিটার এককে আসবে। বোঝা গেল? এটা তোমরা ক্যালকুলেটরে বসাবে, তাহলেই অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, মোজলে সূত্রটি লেখো ও এর গুরুত্ব আলোচনা করো। দেখো মোজলে সূত্র হচ্ছে যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি রিলেটেড। তাহলে আমরা দেখব এবার মোজলে সূত্র, তার বিবৃতি এবং তার যে কাজ, সে কাজের গুরুত্ব। দেখো মোজলে সূত্রটা হচ্ছে কি, কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ √নিউ সমানুপাতিক জেড। নিউটা হচ্ছে কি, কোনো একটা মৌল তার বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা এইটা নিউ, তার বর্গমূলটা ওই মৌলের পারমাণবিক যে সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যার সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক, এটাই হচ্ছে মোজলে সূত্র। তার কাজের যে গুরুত্ব ভালো করে দেখা, দুটো মনে রাখলে হবে ভালো করে, কি মোজলের কাজের জন্যই বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীকে মৌলের পরিচয়ক বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দেখো প্রত্যেকটা মৌলের এই যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি কিন্তু আলাদা আলাদা। একটা মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির সঙ্গে অন্য কোনো মৌলের কিন্তু বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির মিল নেই। ওই জন্যে বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মিকেই মৌলের পরিচায়ক ধর্ম হিসেবে কি বিবেচনা করা হয়। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে এই মোজলে সূত্র আবিষ্কার হওয়ার পরে এটা জানা গেল যে কোনো একটা মৌলের যে কোনো রাসায়নিক ধর্ম সেটা টোটালি নির্ভর করে তার পারমাণবিক ক্রমাঙ্কের উপরে, নট পারমাণবিক গুরুত্ব।
দেখো কী বলেছে, মোজলের কাজের জন্যেই পারমাণবিক ক্রমাঙ্কের ধারণা পারমাণবিক গুরুত্ব অপেক্ষা অধিকতর মৌলিক, এই ধারণার ভিত্তি স্বীকৃতি পায় এবং পর্যায় সারণের কি সংশোধন করা হয়। দেখো আমরা জানি প্রথমে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করে, সেখানে কার ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করেছিল, সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। ওই জন্য দেখবে বিভিন্ন রকমের ত্রুটি হয়েছিল, কোনো জায়গায় বেশি পারমাণবিক গুরুত্বের মৌলকে আগে রাখা হয়েছিল, আর কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে পরে রাখা হয়েছিল। নানা রকম সমস্যা দেখা দিয়েছিল, মোজলের এই যে সূত্র সেটা আবিষ্কারের পরে ওই সমস্যাটা কি দূর হয়। বোঝা গেল, এই হচ্ছে মোজলের কাজের গুরুত্ব। দেখো নেক্সট যে কোশ্চেনটা ছিল এখানে, আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে এখানে দেখো যে 5 নম্বরের যে কোশ্চেন, 2 নম্বরের যে কোশ্চেনগুলো চলছে 10টা, তার মধ্যে 5 নম্বর যে কোশ্চেনটা আছে কি বলেছে, বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন। দেখো অনেক দূরে যখন টিভি সম্প্রচার করা হয় তখন স্যাটেলাইট বা উপগ্রহের সাহায্যে কিন্তু সেই সম্প্রচারটা করা হয়। তার কারণটা এবার দেখে নাও। কারণটা হচ্ছে দেখো, যেটা টেলিভিশন যোগাযোগ ব্যবস্থায় তোমার কি করা হয়, হাই ফ্রিকোয়েন্সির তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়। এবার হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এই যে আমাদের আয়ন মণ্ডল, দেখো হাই ফ্রিকোয়েন্সির যে ওয়েভ সেটাকে আয়ন মণ্ডল কী করতে পারে না, প্রতিফলিত করতে পারে না। আয়ন মণ্ডল আমরা জানি একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে, গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, সেটা আয়ন মণ্ডল। লো ফ্রিকোয়েন্সি বা মিডিয়াম ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু সেখানে কী হতে পারে, প্রতিফলিত হতে পারে, কিন্তু এই হাই লেভেলের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু আয়ন মণ্ডলে কি প্রতিফলিত হতে পারে না, সেগুলোকে কি স্যাটেলাইটের মাধ্যমে করা হয়। দেখো টিভি সিগন্যাল বা টেলিভিশন সম্প্রচারের জন্যে যে তোমার তরঙ্গ ব্যবহার করা হয় এটা হচ্ছে তার রেঞ্জ, ঠিক আছে। এই বেশি ফ্রিকোয়েন্সিকে আয়নমণ্ডল প্রতিফলিত করতে পারে না, কারণ এই বেশি ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী হয়, আয়নমণ্ডলকে ভেদ করে চলে যায়। এবার এই আয়নমণ্ডলের আরও উপরে তোমার কি স্যাটেলাইটগুলো থাকে, সেই স্যাটেলাইটের মাধ্যমে ওইগুলোকে কী করা হয়, রিটার্ন দেওয়া হয়, দিয়ে টেলিভিশন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় সম্প্রচার করা হয়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কারণ, ভালো করে মনে রাখবে। লেখাটা একবার দেখো পড়ে, তোমরা কিন্তু এগুলো সব লিখে নেবে, মোজলের সূত্র, মোজলের কাজের গুরুত্ব, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ছবিটা আমি দেখালাম সেটা। এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটা চলে যাব। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে এগুলো হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। তোমরা জানো 5 নম্বরের কোশ্চেন 3টে থাকে, এর আগে 3 নম্বরও কোশ্চেন আছে। আমি পরের ভিডিওতে 3 নম্বরের যে 9টা কোশ্চেন থাকে 27 নম্বর সেগুলো করে দেবো। এখন 5 নম্বরেরগুলো দেখো। প্রথম যে কোশ্চেনটা আছে কি বলেছে, একটি পরিবাহী পদার্থে কি কি শর্তে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে দেখো 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, একটা পরিবাহীতে কি কি শর্তে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। দেখো ওহমের সূত্র হচ্ছে, আমরা জানি কোনো একটা পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার 2 প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তাহলে 1 নম্বর যে কন্ডিশন যেখানে ওহমের সূত্র প্রযোজ্য হবে না, তাহলে সেই 1 নম্বর কন্ডিশনটা কি, যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত হয়। তাহলে দেখো যদি কোনো পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত হয়, তাহলে সেখানে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য হবে না। ভালো করে মনে রাখবে। অন্যান্য ভৌত অবস্থা বলতে তার চাপ,
তার চুম্বক ধর্ম, এই সমস্ত আরও যে ভৌত অবস্থাগুলো আছে সেগুলো যদি পরিবর্তন হয় এবং সেই সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে সেখানে কিন্তু ওহমের সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। 2 নম্বর হচ্ছে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, অওহমীয় পরিবাহী মানে মনে রাখবে সিলিকন, জার্মেনিয়াম। ওহমীয় বলতে তোমার এইগুলোই সিলিকন, জার্মেনিয়াম, বা তুমি এটা লিখতে পারো যে ডায়োড, তারপরে ট্রানজিস্টার, এই সমস্ত যেগুলো আছে সেখানে ওহমের যে সূত্র সেগুলো কিন্তু প্রযোজ্য হবে না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্রের ভেক্টর রূপটি নির্ণয় করো। আচ্ছা দেখো, অনুপ্রবাহ বেগের ধারণা থেকে আমরা কি করব, ওহমের যে সূত্রের ভেক্টর রূপ সেটা প্রতিষ্ঠা করব। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা বলে দিই, ওহমের সূত্র যেটা তার ভেক্টর রূপটা কী ছিল সেটা দেখো। দেখো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 15 বি। আচ্ছা, তার আগে আমরা দেখব যে ধরো একটা আমরা পরিবাহী নিলাম, তো এগুলো লিখবে যে ধরি একটি পরিবাহী যার দৈর্ঘ্য এটা সমান এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হচ্ছে এ, তারপরে আমরা ধরে নিচ্ছি রোধাঙ্ক এটা সমান হচ্ছে রো। তাহলে দেখো ওই পরিবাহীটা যদি আমরা রোধ দেখি, অতএব এইভাবে তোমরা কিন্তু লিখবে, অতএব পরিবাহীর রোধ তোমরা ভাষায় লিখবে, তোমরা খাতায় নিশ্চয়ই লিখছো, এটা লেখো কি, পরিবাহীর রোধ আর সমান রো ইন্টু এল বাই এ। কী হলো, আর সমান রো ইন্টু এল বাই এ, এটা একটা। তারপরে দেখো এবার লিখছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি হলে পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র ই সমান দেখো কত হবে, ই সমান হবে ভি বাই এল। অর্থাৎ এখান থেকে দেখো আমরা পাবো ভি সমান কত, ই ইন্টু এল। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য এল আর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি। তাহলে ই সমান এটা, তাহলে দেখো ভি সমান এটা আসলো। এবার দেখো পরিবাহীর প্রবাহ ঘনত্ব যে, দেখো প্রবাহ ঘনত্ব কাকে বলে, প্রবাহ ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলের আধার। তাহলে প্রবাহ মাত্র যদি আই হয় তাহলে যে সমান কত, আই বাই এ, এটা পাচ্ছি। এবার দেখো এখানে লিখছে ওহমের সূত্রানুসারে আমরা কি জানি, ভি সমান আই আর। এই ভ্যালুগুলো কি করব, আমরা বসিয়ে দেব। তাহলে দেখো কি আসছে, তাহলে ভি এর জায়গায় কত, ই ইন্টু এল, আর আই এর জায়গায় দেখো আচ্ছা এখান থেকে এটা লিখে নিই, আই সমান দেখো অ্যাকচুয়ালি আসবে জে ইন্টু এ। আই সমান কত, জে ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো আয়ের জায়গায় লিখছি জে ইন্টু এ, আর আর এর জায়গায় দেখো যেটা আছে রো ইন্টু এল বাই কত, এ। তাহলে এ কেটে যাচ্ছে, এল কেটে যাচ্ছে, তাহলে জে সমান কত, এখান থেকে যদি জে সমান ক্যালকুলেশন করি, জে সমান 1 বাই রো ইন্টু দেখো ই, এটা আসবে।
তাহলে এইখান থেকে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে এটা সমান 1/ρ মানে সিগমা, যেটাকে বলা হয় কি তোমার পরিবাহিতাঙ্ক। রোটা হচ্ছে কি রোধাঙ্ক, আর রোধাঙ্কের যে অনন্যক সেটাকে বলা হয় কি পরিবাহিতাঙ্ক, সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান দেখো যেটা একটা ভেক্টর রাশি, ভালো করে দেখো কারেন্ট স্কেলার রাশি, কিন্তু প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি যে সেটা ভেক্টর রাশি। তাহলে আলটিমেট এইটাই হচ্ছে ওহমের সূত্রের কি ভেক্টর রূপ, যে ভেক্টর এটা সমান সিগমা ইন্টু এ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, ভালো করে মনে রাখবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, চিত্রে প্রদর্শিত বর্তনীতে A1 এবং A2 অ্যামিটার দুটির পাঠ যথাক্রমে 1.5 অ্যাম্পিয়ার ও 1 অ্যাম্পিয়ার হলে আর রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? তাহলে দেখো এই A1 যে অ্যামিটার তার মধ্য দিয়ে যে কারেন্টে যাচ্ছে কত I1, তার মানে এই যে কোশ্চেন, এই কোশ্চেন অনুসারে দেখো এখানে অঙ্কটা হয়ে যাবে। I1 এর যে ভ্যালু, এই I1 এর ভ্যালু কত 1.5 অ্যাম্পিয়ার, আর I2 যেটা, সে I2-র ভ্যালু এখানে কোশ্চেনে বলে দিয়েছে। I2 বলতে দেখো যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, আচ্ছা I2টা ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে বলে দিয়েছে কত 1 অ্যাম্পিয়ার, আর আমাদেরকে কোনটা ক্যালকুলেশন করতে হবে I2টা। ভালো করে দেখো I কারেন্ট একটা I2তে যাচ্ছে আর একটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যামিটারের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা 1 অ্যাম্পিয়ার, তাহলে I2টা ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা KCL বা কারশফের যে কারেন্ট ল সেটা জানি, যে কোনো একটা জাংশন পয়েন্টে যতগুলো কারেন্ট আছে তার বীজগণিতিক সমষ্টি কি সমান হয়। তাহলে দেখো, বা এখানে আমরা জানি কোনো একটা পয়েন্টে যতগুলো কারেন্ট যাচ্ছে ততগুলো কারেন্ট বের হবে। তাহলে এখান থেকে দেখো এই যে কারেন্ট এটা I2, আর এই কারেন্টটাকে যদি ধরো আমরা I3 ধরে নিই, যেটা A2-র মধ্যে দিয়ে যাচ্ছে, যেটার ভ্যালু 1 অ্যাম্পিয়ার বলা আছে। তাহলে এখানে অবশ্যই এই I1 এর যে ভ্যালু I1 সেটা দেখো I2 প্লাস I3 তার সঙ্গে সমান হবে, কারণ I1 কারেন্টটা এই বিন্দুর দিকে যাচ্ছে আর বাকি কারেন্ট দুটো ওই বিন্দু থেকে বেরোচ্ছে, তাহলে দুটো পরস্পর সমান। এবার এই কোশ্চেনে I1 এর ভ্যালু দেখো বলে দিয়েছে 1.5, আর I2-র ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করব, আর I3 যেটা A2 অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা 1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে I2 এটার সমান দেখো আসবে 1.5 মাইনাস 1.0, ঠিক আছে? তার মানে এটার সমান দেখো আসবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I2-র যে ভ্যালু, এই I2-র ভ্যালু হবে কত 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে উত্তর। তাহলে ভালো করে KCLটা তোমাদেরকে কি মনে রাখতে হবে, কারশফ কারেন্ট ল বা প্রবাহমাত্রার যে সূত্র সেটা বোঝা গেল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে, 15-র যে অথবা, সে অথবার কোশ্চেনটা 220 ভোল্ট 25 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট বাতি দুটি পৃথকভাবে একই তড়িৎ বর্তনীতে সংযুক্ত করলে কোনটি উজ্জ্বলতর হবে এবং কেন? দেখো যে কোনো একটা বাতি জ্বলে কিসের জন্যে, তার নিজস্ব একটা কি আছে, রোধ আছে। সেই রোধের জন্যে তার ভিতরে কি একটা তাপ উৎপন্ন হয়, যেটা আমরা জুলের সূত্র থেকে জানি। তাহলে সেই তাপ উৎপন্ন হয়, সেই কারণে জ্বলে। এবার দেখো দুটোর কি বিভব, সেটা কিন্তু দেখো সমান। তাহলে বিভব দুটোর সমান, তার মানে সেটা অবশ্যই কি কোন সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে। তাহলে আমরা দেখব যে কোন বাতিটার রোধ বেশি। তাহলে যে বাতিটার রোধ বেশি হবে সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে দেখো প্রথম আর আমরা জানি যে কোনো একটা বাতির ক্ষেত্রে তার রোধ নির্ণয় করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এইটা। দেখো ক্ষমতা P এটা সমান হয় V² বাই কত R। ক্ষমতা P সমান কত V² বাই R। তাহলে এখান থেকে R সমান দেখো V² বাই কত P। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো বাতির কিন্তু রোধ পেয়ে যাব। প্রথমটা যদি রোধ R1 হয় তাহলে এটা দেখো V² বাই P। তাহলে এখানে V² মানে 220 ইন্টু 220 বাই কত 25, এটার একটা রোধ আসবে। আর আরেকটা হচ্ছে দেখো R2,
R2 সমান হবে 220 ইন্টু 220 বাই কত নিচে 100। তাহলে দেখো নিশ্চয়ই উপরের যে বাতিটা আছে সেটা রোদ বেশি, তাহলে রোদ বেশি মানে সেটা বেশি উজ্জ্বলভাবে কি জ্বলবে, মনে থাকবে? যেটা রোদ বেশি হয় সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলে। তাহলে প্রথম বাতিটা কী হবে, বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কারণটা কি? কারণ প্রথম বাতিটার যেহেতু রোদের মানটা কি বেশি, ওই জন্য ওটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, সমান দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের দুটি ভিন্ন পদার্থের তারকে একই বিভব পার্থক্যে রাখলে কোন তারে বেশি তাপ উৎপন্ন হবে? দেখো, দৈর্ঘ্য সমান প্রস্থচ্ছেদের দুটি ভিন্ন পদার্থের সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি সমান, কিন্তু দুটোর উপাদান কি আলাদা, তাহলে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে? দেখো, ওদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হলেও যেহেতু ভিন্ন উপাদান, তাহলে রোধাঙ্কের মান কী হবে, আলাদা হবে। তাহলে দেখো, প্রথমটা যদি আমরা রোধ দেখি R1, তাহলে এর ক্ষেত্রে দেখো ρ1 ইন্টু L বাই এ, আর পরেরটার ক্ষেত্রে যদি আমরা R2 দেখি, এটা সমান দেখো আসবে ρ2 ইন্টু কত L বাই এ। ঠিক আছে, তাহলে এখানে যেটার রোধাঙ্ক বেশি হবে সেটা দেখো উৎপন্ন তাপ কী হবে, বেশি হবে। তাহলে পদার্থ দুটোর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কিন্তু উপাদান আলাদা, তাহলে এখানে লিখতে হবে যে পদার্থের রোধাঙ্কের মান বেশি সেই পদার্থে কী হবে, বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। কারণ আমরা জানি রোধাঙ্ক সেটা রোধের সঙ্গে কি সমানুপাতিক, অর্থাৎ যে পদার্থে রোধাঙ্ক বেশি সেই পদার্থে বেশি পরিমাণে কি তাপ উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে এটার কোশ্চেন হবে যে পদার্থে রোধাঙ্কের মান বেশি সেই পদার্থে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। কোনটা বেশি কোনটা কম কিন্তু এখানে সেটা নিশ্চিত করে বলেনি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, পেল্টিয়ার ক্রিয়া ও জুল ক্রিয়ার তুলনা করো। দেখো, যদিও পেল্টিয়ার ক্রিয়া এটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই, জুল ক্রিয়াটা আছে। সেটা কি, যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেই তারটা কি গরম হয়, এটা হচ্ছে জুল ক্রিয়া। আর পেল্টিয়ার ক্রিয়াটা সোজায়, জাস্ট একটু তোমরা শোনো তাহলে বুঝতে পারবে। পেল্টিয়ার ক্রিয়া হচ্ছে যদি ভিন্ন ধাতু দিয়ে তৈরি একটা বর্তনী নেওয়া হয়। তুমি ধরে নাও এটা একটা ধাতু, এটা জাস্ট কল্পনা করো তুমি কি লোহা দিয়ে তৈরি, আর এখানে আর একটা ধাতু আছে, সেই ধাতুটার মাঝখানে আমরা কি করে দিলাম, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা এই ধাতুটা কি দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, কপার ধাতু দিয়ে এইটা। ঠিক আছে, দেখো এটা একটা ধাতু Fe আর এটা একটা ধাতু সেটা হচ্ছে Cu। এটা দেখো এখানে আর এখানে দুই জায়গায় কি করে আছে, টাচ করে আছে, জাংশন পয়েন্ট তাদের। এটা হচ্ছে ধরো A আর এটা হচ্ছে কি B। এবার দেখো এখানে যেহেতু আমরা ব্যাটারি লাগিয়েছি, তাহলে এই পার্টটা দিয়ে দেখো কপার থেকে লোহার দিকে কি হবে, কারেন্ট যাবে, আর এই পার্টটাতে কি হবে, লোহা থেকে কপারের দিকে কারেন্ট যাবে। তাহলে এই রকম দুটো যুগ্ম ধাতু বলা হয়েছে। যুগ্ম ধাতুর ক্ষেত্রে যদি তার সঙ্গে একটা ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়, যে কারেন্ট যখন যাবে তখন এই দুটো জাংশনের মধ্যে একটা জাংশন কী হবে, গরম হবে, আর একটা জাংশন কী হবে, ঠান্ডা হবে। আর জুল ক্রিয়ায় কি, যে কোনো ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেটা কী হবে, গরম হবে। তাহলে জুল ক্রিয়ার ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় সেই পরিবাহীটা সবসময় কি গরম হবে। আর যদি পেল্টিয়ার ক্রিয়া হয় তাহলে সেখানে যুগ্ম ধাতুর ক্ষেত্রে একদিকের প্রান্ত বা একদিকের জাংশন কী হবে, ঠান্ডা হবে, আর অন্যদিকের জাংশন কী হবে, গরম হবে। এটাই হচ্ছে জুল ক্রিয়া এবং পেল্টিয়ার ক্রিয়ার কি তুলনা। বোঝা গেল? ভালো করে এবার নিজের ভাষায় একটু লিখবে তোমরা। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোনো পরিবর্তী প্রবাহ মাত্রা বলে দিয়েছে। দেখো পরিবর্তী প্রবাহ মাত্রা সমীকরণ বলে দিয়েছে। কি আছে, I এটার সমান হচ্ছে 50 ইন্টু সাইন 400 πt। আচ্ছা, এত কি অ্যাম্পিয়ার, এত দ্বারা প্রকাশিত।
তাহলে এর কম্পাঙ্ক আর আরএমএস প্রবাহ ক্যালকুলেশন করতে বলেছে। দেখো আমরা জানি পরিবর্তী প্রবাহের সমীকরণ এইটাকে এইভাবে লেখা হয় I সমান I0 ইন্টু সাইন ওমেগা টি, এই আকারে লেখা যায়। ঠিক আছে, এবার এই দুটোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে I0 যেটা ভ্যালু, I0কে বলা হয় পিক ভ্যালু বা শীর্ষমান, সেটার ভ্যালু কত 50, আর ওমেগা যেটা ওমেগা সমান দেওয়া আছে দেখো 400 পাই। আর আমাদেরকে কি কম্পাঙ্ক ক্যালকুলেশন করতে বলেছে। দেখো ওমেগার সঙ্গে কম্পাঙ্কের কি সূত্র, ওমেগা সমান হয় 2πn, তাহলে এখান থেকে এনের ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো এন সমান হবে ওমেগা বাই কত 2π, ওমেগার ভ্যালু কত 400 পাই আর নিচে হচ্ছে 2π, এটা কেটে দাও তাহলে দেখো কত আসবে 200 হার্জ। তাহলে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। আর একটা কী করতে বলেছে, আরএমএস প্রবাহ নির্ণয় করতে। তাহলে এখানে দেখো IRMS, এটা সমান আমরা কি জানি I0 বাই কত √2। তাহলে I0-এর ভ্যালু দেখো কত বলা আছে 50 বাই কত √2, তাহলে এটা হচ্ছে IRMS প্রবাহ। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে দেখো 220 ভোল্ট এসি এবং 220 ভোল্ট ডিসি এর মধ্যে কোনটি বেশি শক দেবে এবং কেন। তাহলে মনে রাখবে এই দুটোর মধ্যে 220 ভোল্ট এসি যেটা সেটা বেশি শক দেবে। কারণটা হচ্ছে 220 ভোল্ট এসি যেটা, এই 220টা কী মান, এটা হচ্ছে তার আরএমএস মান। ভালো করে মনে রাখবে এসি কারেন্টে যে ভ্যালুটা দেওয়া থাকে সেই ভ্যালুটা হচ্ছে কি আরএমএস ভ্যালু। তাহলে এখানে আরএমএস ভ্যালু হচ্ছে 220, তাহলে শীর্ষমান কত এখান থেকে পেয়ে যাব। দেখো শীর্ষমান মানে আরএমএস ভ্যালু ইন্টু কত √2। তাহলে বি এর যে কোশ্চেন, তাহলে এসি কারেন্টের যে শীর্ষমান, সেই শীর্ষমান I0 যদি আমরা ধরি তাহলে এটা সমান কী হবে IRMS ইন্টু কত √2। তাহলে IRMS এর ভ্যালু কত বলা আছে 220 ইন্টু √2, তাহলে এটা মোটামুটি 311 সামথিং আসবে। তাহলে যদি 220 ভোল্ট এসি শক দেয় তাহলে কতটা পরিমাণে শক লাগবে, এত পরিমাণে। আর ডিসি মানে তার ভ্যালুটা কিন্তু এই 220 থাকবে, এ শক দিলে এতটাই দেবে, কিন্তু এসি দিলে কতটা হবে, এতটা পরিমাণে কিন্তু আমরা শক পাবো। তাহলে নিশ্চয়ই এইটার ভ্যালু কি অনেক বেশি ওর তুলনায়। তাহলে 220 ভোল্ট এসিটা 220 ভোল্ট ডিসির থেকে বেশি কি করবে, শক দেবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো ডায়নামোতে উৎপন্ন তড়িৎচালক বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এইভাবে লিখবে, আমরা জানি ডায়নামোতে উৎপন্ন তড়িৎচালক বল তার যে সমীকরণ ই, এটা সমান দেখবে তোমার হয় বি ওমেগা, আচ্ছা তার আগে একটা এন থাকে, এটা হবে এন বি এ ওমেগা, এইটা ই সমান এন বি এ ওমেগা ইন্টু হয় তোমার সাইন ওমেগা টি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে দেখো তাহলে এই যে ই তড়িৎচালক বলের যে শীর্ষমান, এখানে কি বলেছে ডায়নামোতে উৎপন্ন তড়িৎচালক বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই বিষয়গুলোর উপর নির্ভর করে, একটা হচ্ছে পাক সংখ্যা, তারপরে হচ্ছে বি মানে চৌম্বক ক্ষেত্র, তারপরে এ মানে হচ্ছে ওই ডায়নামোতে যে আর্মেচারটা ঘুরছে সেই আর্মেচারের কি ক্ষেত্রফল, আর ওমেগা মানে আর্মেচার যেটা ঘুরছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এই কটা বিষয়ের উপরে কি নির্ভরশীল, ভালো করে মনে রাখবে। এই সমীকরণটা মনে থাকলেই কিন্তু কি কি বিষয়ের উপরে নির্ভর করে এগুলো আমরা পেয়ে যাব। তাহলে 1 নাম্বার আর্মেচারের পাক সংখ্যার উপরে বা ডায়নামার পাক সংখ্যার উপরে, চৌম্বক ক্ষেত্রের উপরে, তার ক্ষেত্রফলের উপরে, আর কৌণিক কম্পাঙ্কের উপরে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করে। ভালো করে শুনে নাও, দিয়ে লেখো কি তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকেই হবে যেদিকে হলে তার উৎপত্তির কারণটা বাধা পাবে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা বলেছে, অথবা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা তার
কি বলেছে, কেন্দ্রগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর এত সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে দেখো 16 যে অথবা, সে অথবার কোশ্চেনটার বিয়ের যেটা, সে বিয়েরটার উত্তর দেখো। তাহলে এটা এবার লিখবে, আমরা জানি এইটা ই সমান, দেখো ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, এটা প্রমাণটাও ভালো করে দেখবে, হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। দেখো এটা আমরা পড়েছিলাম, একটা পরিবাহী দণ্ড, তাকে যদি এরকম বৃত্তাকার পথে ঘোরানো হয় এবং সে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তাহলে দুটো প্রান্তের মধ্যে উৎপন্ন যে তড়িৎচালক বল তার রাশিমালা এইটা। থিওরিগুলো ভালো করে দেখবে, আমারও দেখবে চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ভালো করে দেখে নেবে। তাহলে ই সমান দেখো হাফ ইন্টু বি মানে চৌম্বক ক্ষেত্র, সেটা কত বলেছে 0.01। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, সেটা কত হবে, দেখো ওমেগা জানি আমরা θ/t, থিটা হচ্ছে কি কৌণিক সরণ, ও কতবার ঘুরেছে 10 বার, তাহলে কৌণিক সরণ হবে 10 × 2π। আমরা জানি এক পাক যদি ঘুরে তাহলে কতটা কোণ উৎপন্ন হয় 2π। এখানে 10 বার ঘুরেছে এইটা, আর কত সময় লেগেছে 1 সেকেন্ড, তাহলে নিচে সময় দিয়ে ভাগ, তাহলে এটা দেখো হলো 10 × 2π। আর এল মানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটাকে মিটার করলে 0.1, এটার কী হবে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এটা সমান দেখো আলটিমেট কি আসছে 1/2 ইন্টু, এটাকে 1 লিখছি, নিচে 100 হয়ে গেল, এটা হলো 10 ইন্টু দেখো কত 2π, এটা দেখো দুটো 1 আছে, তাহলে 1 × 1, আর নিচের দুটো 10 দিয়ে কী করে দিলাম, গুণ করে দিলাম। দেখো এখানে 2 কাটছে, এখানে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে দেখো শুধু থাকছে পাই, আর নিচে 10 × 10 × 10 মানে 1000, মানে 10⁻³ এত ভোল্ট, এটা সমান দেখো পাই মিলি ভোল্ট। পায়ের ভ্যালু কত 3.14, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 3.14 মিলি ভোল্ট, এটা হচ্ছে মানে অ্যান্সার। তারপরে যে কোশ্চেনটা আছে, আবেশহীন কুণ্ডলী কাকে বলে। আবেশহীন কুণ্ডলী হচ্ছে যে কুণ্ডলীর আবেশাঙ্কের ভ্যালু 0, সেই কুণ্ডলীটাকে বলা হয় কি আবেশহীন কুণ্ডলী। কি, যে কুণ্ডলীর আবেশাঙ্ক বা সাবেশাঙ্কের ভ্যালু 0, সেই কুণ্ডলীটাকে বলা হয় আবেশহীন কুণ্ডলী। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, প্রথমে কি বলেছে, বায়ুতে একটি অবতল লেন্স ও একটি উত্তল দর্পণ, তাদের ফোকাস দূরত্ব সমান। কি বলেছে, বায়ুতে একটা অবতল লেন্স আর একটা কি উত্তল দর্পণ, তার ফোকাস দৈর্ঘ্য সমান। উভয়কে জলে নিমজ্জিত করলে কার ফোকাস দূরত্ব বেশি হবে। দেখো এটা ভালো করে মনে রাখবে, দর্পণকে যদি জলে ডোবানো হয় তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কি বেড়ে যায়, ঠিক আছে। কারণ দেখো লেন্সের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি 1/f, এটা সমান μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটাকে বলা হয় লেন্স মেকারের ফর্মুলা। তাহলে যখনই লেন্সকে জলে ডোবানো হবে, অর্থাৎ তার প্রতিসরাঙ্কের থেকে বেশি প্রতিসরাঙ্কের কোনো মিডিয়ামের মধ্যে, তাহলে তখন তার কিন্তু ফোকাল লেন্থ কী হবে, ইনক্রিজ করবে। কিন্তু দর্পণ যেটা, সেই দর্পণের ক্ষেত্রে কোনো রকমের চেঞ্জ হবে না, কারণ দর্পণ যদি হয়, দেখো যে মাধ্যমে আলো যাচ্ছে আবার সেই মাধ্যমে কী হবে, রিটার্ন আসবে, ওই জন্য এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে যেটা বি, দেখো একটি উত্তল লেন্স একটি পর্দা থেকে ডি সেন্টিমিটার দূরে অবস্থিত। একটি বস্তুর ওই পর্দার উপর প্রতিবিম্ব গঠন করে। লেন্সটিকে পর্দার দিকে 1 সেন্টিমিটার সরালে একটি বস্তুর অপর আরেকটি প্রতিবিম্ব গঠিত করে। তাহলে প্রমাণ করো গঠিত দুটি প্রতিবিম্বের আকারের অনুপাত এইটা। আচ্ছা, তোমাদেরকে আমি এটা বলে দিই, এটা অনেকটা বড় ক্যালকুলেশান, ঠিক আছে, খুবই সহজ।
তোমরা এটা প্রমাণেও পড়েছো থিওরিতে। তোমরা ছায়ার বইয়ে চলে যাবে, সেখানে ছায়ার বইয়ে গিয়ে আমি যে পেজটা বলে দিচ্ছি সেখানে একটু দেখে নেবে। সেটা হচ্ছে তোমরা 647 পৃষ্ঠায় চলে যাবে, দিয়ে হোয়াটসের যে কোশ্চেন আছে হায়ার অর্ডার থিঙ্কিং যে স্কিল, তার 9 নম্বরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখে নেবে। সেই কোশ্চেনটা হচ্ছে এইটা এবং তার অ্যান্সারটা ওখানে করে দেওয়া আছে, তোমরা ওটা দেখে নেবে। বোঝা গেল? ছায়ার কত বললাম, পেজ নাম্বার হচ্ছে 647, সেটা। কারণ ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে, একটু আপলোড করতে গিয়ে প্রবলেম হবে, ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা এটা দেখে নেবে। এটা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তোমরা নিশ্চয়ই এটা অলরেডি পড়েছো, তা তোমরা ছায়ার বইটাতে দেখে নেবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে ভালো করে দেখার জন্য চোখ ও অভিনেত্রীর মধ্যে দূরত্ব কত হওয়া উচিত? তাহলে এমনি আমরা জানি স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্ব সেটা কত হয়, 25 সেন্টিমিটার। তাহলে এখানে ন্যূনতম দূরত্ব যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি 25 সেন্টিমিটার। আর এটা মনে রাখবে, এই দূরত্বের মান অনেক কিছুর উপর ডিপেন্ড করে, নলের দৈর্ঘ্য, তারপরে অভিনেত্র, অভিলক্ষ্য, তার ফোকাস দৈর্ঘ্য, এগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এর আগের যে প্রমাণটা, সেই প্রমাণটা তোমরা বই থেকে একটু দেখে নেবে। বোঝা গেল? আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই প্রমাণটা যদি না বুঝতে পারো দেখার পরে, তাহলে আমাকে বলবে, তাহলে আমি আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে ওটা খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে দেবো। বোঝা গেল? আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।